এই গল্পটি এমন একটি গ্রামের যেখানে কোনো মেয়ে নেই, না কোনো ছোট্ট মেয়ে, না কোনো বড় মেয়ে, কারণ এখানে কন্যা সন্তানদের জন্ম নিতে দেওয়া হয় না। তাহলে চলুন দেরি না করে আসুন আজকের এই গল্পটি শুরু করি। গল্পের শুরুটা হয় দিল্লিতে বসবাসকারী এক শিক্ষিত পরিবারকে নিয়ে। সেখানে ডক্টর দেব তার মেয়ে শ্রেয়া এবং ছেলে সমীরকে নিয়ে থাকেন। বাচ্চাদের দেখাশোনার জন্য তাদের দিদাও সঙ্গে থাকেন। দেব তার বাচ্চাদের তাদের মায়ের অভাব কখনো অনুভব করতে দেননি। শ্রেয়া এমন একটি মেয়ে যার মেয়েদের মতো থাকা একদম পছন্দ নয়। সে নিজেকে ছেলেদের চেয়ে বেশি শক্তিশালী মনে করে এবং তার বাবাও এই বিষয়ে সম্মতি দেন। যদি স্কুলে কোনো ছেলে তাকে বিরক্ত করে, তবে সে বাড়ি এসে বাবাকে না বলেই নিজেই তার সঙ্গে মোকাবিলা করে। এই কারণেই দেবের কাছে প্রায়ই তার মেয়ের নামে অভিযোগ আসে। দেব আসলে হরিয়ানার একটি গ্রামের বাসিন্দা। সেই গ্রামটি হরিয়ানার একটি শুষ্ক এলাকায় অবস্থিত, যেখানে জলের তীব্র অভাব। গ্রামের লোকেদের কাছে কন্যা সন্তানদের ভালো চোখে দেখা হয় না। সেখানে অনেক কুপ্রথা প্রচলিত আছে, এমনকি এই গ্রামে কোনো হাসপাতালও নেই। তাই দেব সেখানে গিয়ে একটা হাসপাতাল খোলার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাচ্চারা তার সাথে যাওয়ার জন্য জেদ করতে লাগলো। তাদের দিদাও বোঝালেন যে একদিন না একদিন তো তোমাকে বাচ্চাদের গ্রামে নিয়ে যেতেই হবে, আর গ্রামের পরিস্থিতিও আগের চেয়ে এখন অনেক ভালো হয়েছে, তাই তুমি এখন তাদেরকে সেখানে নিয়ে যেতে পারো। শ্রেয়া শুধু দুষ্টু নয়, সে খুব বুদ্ধিমতীও। তাই বাচ্চাদের সেখানে নিয়ে যেতে দেব ভয় পাচ্ছিলেন, কিন্তু সবকিছু জেনেও তিনি পরের দিনই বাচ্চাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। শ্রেয়ার চোখে গ্রামের মাটির গন্ধ আর জলপরীর গল্পের স্বপ্ন, কিন্তু সেই গল্পে না আছে জলের কদর আর না আছে মেয়েদের। যাই হোক, এভাবেই তারা গ্রামে পৌঁছান। রাস্তায় একজন মানুষ দেবকে বলল যে, শুনছি নাকি আপনি এখানে হাসপাতাল তৈরির জন্য পঞ্চায়েতকেও রাজি করিয়েছেন। কিন্তু সেই ব্যক্তির কথায় মনে হচ্ছিল যে সে এই কথায় বেশি খুশি নয়। দেব এখানে তার কাকার বাড়িতে এসেছেন। তার বাবা মা অনেক আগেই মারা গেছেন। তার কাকা জানালেন যে শবরী নামের একজন মহিলা এবং তার স্বামী এই বাড়ির দেখাশোনা করেন। শবরীর স্বভাব খুবই ভালো। তারা এই বিষয়ে কথা বলছিলেন। তখনই শবরী সেখানে এসে বললেন যে আগেই তিনি খাবার তৈরি করে রেখেছেন। ঠিক তখনই শবরীর স্বামী সেখানে আসে এবং রুক্ষ গলায় বলে যে বেশি কথা বলার দরকার নেই, ভিতরে গিয়ে সবার জন্য খাবার দাও। তাদের এমনভাবে দেখে দেব সব কিছু বুঝতে পারলেন যে এখানে এখনও কিছুই বদলায়নি, সেই পুরনো চিন্তাভাবনা। এখানে দেব এটাও জানতে পারলেন যে গ্রামের আশেপাশের কুয়ো পুকুর সব শুকিয়ে গেছে। এখন খুব কম জলই অবশিষ্ট আছে। এমন পরিস্থিতিতে হাসপাতাল কিভাবে তৈরি হবে? যাই হোক, বাচ্চাদের এই পরিবেশ খুব ভালো লাগছিল। পরের দিন পুরো গ্রামের লোকেদের একত্রিত করা হলো, যেখানে শুধু পুরুষেরাই উপস্থিত ছিলেন। সেখানে সবাইকেই বলা হলো যে তাদের বীর আবার প্রদেশ প্রতিযোগিতায় পদক জিতে এনেছে এবং এখন তার খাবার, তার অনুশীলনের সব খরচ দেব বহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা পুরো গ্রামের জন্য গর্বের বিষয় ছিল। পঞ্চায়েত তাদের হাসপাতাল সম্পর্কেও বললেন যে সবাই মিলে হাসপাতাল তৈরিতে সাহায্য করুক। দেব তাদের সবাইকে বললেন যে যতদিন না হাসপাতাল তৈরি হচ্ছে, ততদিন যদি গ্রামের কেউ অসুস্থ হয়, তবে সে তার কাছে নিয়ে আসতে পারে। তখনই কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো যে যদি অন্য গ্রামের অসুস্থ লোক আমাদের গ্রামে আসে, তবে এখানে নোংরামি ছড়াবে, আর যখন বৈদ্য আছে তখন হাসপাতালের কি দরকার? তাদের কথা শুনে দেব সব কিছু বুঝতে পারছিলেন। তাই তিনি একবার পঞ্চায়েতকে জিজ্ঞাসা করলেন যে আমার এই সব কিছু করার জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? তখন পঞ্চায়েত বীরকে দেবের সামনে এনে বললেন যে যদি কারোর কোনো অসুবিধা হয়, তবে বীর তোমার সাথে আছে। অন্যদিকে শ্রেয়া এবং সমীর গ্রামের বাচ্চাদের সাথে খেলতে যায়। সেই বাচ্চারা সমীরকে মজা ওড়াচ্ছিল এবং তখনই তাদের সঙ্গে ঝগড়া শুরু হলো। শ্রেয়া সেই ছেলেদের খুব মারল। এই আওয়াজ শুনে দেবও সেখানে পৌঁছালেন। বীর দেবকে বললেন যে আপনার ছেলে তো খুব ভালো মারামারি করে। তখন দেব জানালো যে না, এটা আমার ছেলে নয়, এটা আমার মেয়ে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। পঞ্চায়েত বললেন যে মেয়েদের মেয়েদের মতো থাকা উচিত, কিন্তু দেব তার বাচ্চাদের ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য শেখাননি। তবে তিনি তার বাচ্চাদের সঠিক এবং ভুল পার্থক্য অবশ্যই শিখিয়েছেন। এরপরে আমরা দেখি শ্রেয়া বাড়ির পিছনে খেলছিল। অন্ধকারে সে কিছু শব্দ শুনতে পায় এবং ভয়ে চিৎকার করতে শুরু করে। শ্রেয়ার আওয়াজ শুনে তার নানি এবং শবরী দৌড়ে আসেন। শবরী তাকে বললেন যে
কিছু নয়, সম্ভবত বিড়াল হবে। আর তারা এই বিষয়টা এখানেই শেষ করে দিলেন। শ্রেয়ার নানি শবরীকে বললেন যে তুমি গর্ভবতী, তাই দৌড়াদৌড়ি কম করো। অন্যদিকে পরের দিন গ্রামের পঞ্চায়েত সিদ্ধান্ত নিলেন যে তারা হাসপাতাল তৈরির জন্য জলের ব্যবস্থা করবেন। বাচ্চারাও গ্রামের জল দেখার জন্য উৎসাহিত ছিল। শ্রেয়া এবং সমীর খেলতে খেলতে অনেক দূর চলে যায়। সমীর ক্লান্ত হয়ে পড়েছিল। সে শ্রেয়াকে বলল যে আমি আর হাঁটতে পারবো না, কিন্তু শ্রেয়া এগিয়ে চলল এবং সমীরকে গ্রামের বাচ্চারা আটকে নিল। তারা তাকে একা পেয়ে মারতে শুরু করলো। ঠিক তখনই শ্রেয়া সেখানে এসে সেই বাচ্চাদের আবার মারল। কিন্তু শ্রেয়ার উদ্দেশ্য শুধু তাদের সাথে লড়াই করা নয়, তাদের সাথে বন্ধুত্ব করারও। তাই তাদের মধ্যে একটা শর্ত হলো যে যদি শ্রেয়া ওই বটগাছে উঠতে পারে তবে তারা তার সঙ্গে বন্ধুত্ব করবে। আর শ্রেয়া তাই করলো। রাতে যখন শ্রেয়া বাড়ির পিছনে কাপড় তুলতে গেল তখন সে আবার কারোর পায়ের আওয়াজ শুনতে পেল এবং দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। পরের দিন তারা দুজনেই আবার সেই বাচ্চাদের সাথে দেখা করলো। শ্রেয়া তাদের জিজ্ঞাসা করলো যে এই জায়গায় জল কোথায় পাওয়া যাবে, আমি সাঁতার কাটতে চাই। তখন সেই বাচ্চারা জানালো যে একটি জায়গায় জল আছে, কিন্তু সেখানে যাওয়া বারণ এবং বিপদও আছে। সেখানে একটি ডাইনি থাকে যে বাচ্চাদের খেয়ে নেয়। কিন্তু শ্রেয়া এই কথা শুনে হাসতে লাগলো এবং তাদের বলল যে আমি সেই জায়গায়ও যেতে পারি। গ্রামের বাচ্চারা তার কথা শুনে গ্রামে ফিরে গেল। কিন্তু শ্রেয়া সমীরকে নিয়ে সেই ভাঙা বাড়িতে পৌঁছালো। সেই ভাঙা বাড়িটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সমীর সেখান থেকে ফিরে এলো এবং শ্রেয়া সেখানেই হারিয়ে গেল। সে এদিক ওদিক দৌড়াতে লাগলো এবং চিৎকার করতে লাগলো। ঠিক সময়ে সমীর তার বাবাকে নিয়ে সেখানে এসে পৌঁছালো। বাড়ি ফিরে দেব তাদের বোঝালেন যে ভবিষ্যতে সেই জায়গায় একা কখনো যাবে না। কিন্তু সেই জায়গা সম্পর্কে দেব যা জানতেন তা তিনি তার বাচ্চাদের বললেন না। ঠিক তখনই বীর সেখানে আসেন। এখন পুরো গ্রামে এই কথা ছড়িয়ে পড়েছে যে দেবের মেয়ে সেই ভাঙা বাড়িতে গিয়েছে, যেখানে একটি ডাইনি থাকে। বীর বললেন যে এত সাহস তো আমার মধ্যেও নেই, আমি আজ পর্যন্ত সেই জায়গায় যাইনি। আপনার মেয়ে সত্যিই খুব সাহসী। পরের দিন থেকে হাসপাতালের কাজও শুরু হয়ে গেল। অন্যদিকে শ্রেয়ার মনেও প্রশ্ন ছিল যে এই গ্রামে কেন কোনো মেয়ে দেখা যায় না। এদিকে সবরই চায় যে তার আসন্ন সন্তানটি একটি মেয়ে হোক এবং সেই মেয়েটি শ্রেয়ার মতনই হোক। পরের দিন গ্রামে মেয়েদের উৎসব ছিল। শ্রেয়ার নানি তাকে জোর করে মেয়েদের পোশাক পরিয়ে দিলেন। আজ শ্রেয়া গ্রামে অনেক টাকা পেল। এর জন্য তাদের পঞ্চায়েতের বাড়িতেও ডাকা হলো। শ্রেয়ার নানি তাদের বললেন যে আপনাদের বউ তো গর্ভবতী ছিল। তখন পঞ্চায়েত তার স্ত্রীকে কিছু ইশারা করলেন এবং তিনি বললেন যে হ্যাঁ, গর্ভবতী তো ছিল, কিন্তু জল আনতে গিয়ে হঠাৎ পড়ে যায়, তাই তার শরীর খারাপ। কিন্তু তার নানিও জানতেন যে এখানে আগের থেকেই কিছুই বদলায়নি। প্রয়োজনের জন্য দেবীর পূজা করে এবং আজও এখানে কন্যা সন্তানদেরই গর্ভেই মেরে ফেলা হয়। রাতে পঞ্চায়েতের স্ত্রী বললেন যে আমাদের বউয়ের শরীর খারাপ, কেন আমরা দেববাবুকে দেখাই না। তখন পঞ্চায়েত তাকে সেখানে নিয়ে যেতে বারণ করলেন। আর তার পরের দিনই সকালে একটি বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। তখন জানা গেল যে সেই মহিলাকে ডাক্তারের কাছে না নিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তার একটি ছেলেও আছে। গ্রামের বাচ্চারা শ্রেয়াকে ধাক্কা দিয়ে বলল যে এইসব তোর জন্য হয়েছে, যদি তুই সেই ডাইনির ভাঙা বাড়িতে না যেতিস তবে আজ আমার বন্ধুর মায়ের মৃত্যু হতো না। গ্রামের লোকেরাও বলতে লাগলো যে আমরা দেবের পরিবারকে আর এই গ্রামে থাকতে দেব না, তাদের এখান থেকে যেতেই হবে। পঞ্চায়েতও সামনেই দাঁড়িয়েছিলেন। তখন দেবের কাকা বললেন যে পঞ্চায়েত, তুই তো জানিস যে এর পিছনে কার হাত আছে। যদি না জানিস তবে আমি বলে দিচ্ছি। এই কথা শুনে পঞ্চায়েত চোখ এড়াতে লাগলেন এবং গ্রামের লোকেদের সেখান থেকে চলে যেতে বললেন। এদিকে রাতে সবরীর শাশুড়ি তার স্বামীকে বললেন যে সবরীকে আজ তাড়াতাড়ি বাড়ি ডেকে আন, আমি বৈদ্যের সাথে কথা বলেছি, আজ তুই তাকে সেখানে নিয়ে যা। তখনই শ্রেয়া তার জানালা দিয়ে বাইরে দেখল যে গ্রামের দুইজন মানুষ কম্বলে লুকিয়ে কোথাও যাচ্ছে। আর তখন শ্রেয়া বাড়িতে কাউকে কিছু না বলে সমীরকে নিয়ে তাদের পিছু করতে চলে গেল। আর সেই মানুষগুলোর পিছনে পিছনে সবরী এবং তার স্বামীও যাচ্ছিল। ঠিক তখনই বীর তাদের যেতে দেখে। সে তাদের আটকে জিজ্ঞাসা করলো যে আসলে তারা কোথায় যাচ্ছে। তখন সবরীর স্বামী বললেন যে আমাদের কিছু কাজ আছে। আর কিছুক্ষণ পর শ্রেয়া এবং সমীরও সেখান দিয়ে গেল। কিন্তু বীর এই বিষয়টি উপেক্ষা করলেন। সেই মানুষগুলো সেই ভাঙা বাড়ির দিকেই যাচ্ছিল এবং শ্রেয়াও তাদের পিছু নিতে লাগলো। অন্যদিকে আমরা দেখি যে তাদের নানি দেখতে পেলেন যে বাচ্চারা ঘরে নেই। তিনি এই কথা সঙ্গে সঙ্গে দেবকে জানান।
আর দেব তাদের খুঁজতে দৌড়ে বেরিয়ে পড়েন। যেই তিনি বীরের কাছে পৌঁছান, বীর তাকে বলেন যে বাচ্চারা কিছু সময় আগে এখান থেকে বেরিয়েছে। শ্রেয়া সেই জায়গায় পৌঁছে দেখল যে সেখানে অনেক জল জমা হয়েছে, কিন্তু সেই জলের পাশে কিছু সদ্যজাত শিশুদের মৃতদেহ ভাসছে। সম্ভবত তারা কয়েক মাসেরই হবে। আর সামনে তাদের একটি মহিলাকে দেখা গেল। তাকে দেখে তারা সেখান থেকে পালাতে লাগলো। তখনই তারা দেখলো যে শবরী এবং তার স্বামী সেই ভাঙা বাড়ির গেটের ভিতরে চলে যায়। যখন শ্রেয়া সেই গেটটি খোলার চেষ্টা করলো, তখন সেটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল। তখন সে গাছে উঠে জানালা দিয়ে ভিতর দেখতে লাগলো। আর সে যা দেখলো তা ছিল অবাক করে দেওয়ার মতো। শবরী শুয়ে আছে এবং একজন ডাক্তার তার আল্ট্রাসাউন্ড করছেন। আর তারপর তিনি জানালেন যে গর্ভে থাকা শিশুটি একটি মেয়ে। গ্রামের একজন মানুষ বললেন যে কি ভাবছো, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। সেই লোকগুলো শবরীকে চারিদিক থেকে ধরে রাখলো। ঠিক তখনই হঠাৎ শ্রেয়া সেখান থেকে পড়ে যায়। আর এই আওয়াজ শুনে তারা শবরীকে সেখানেই ছেড়ে বাইরে শ্রেয়াকে ধরার জন্য দৌড়ায়। দুইজন মানুষ শ্রেয়াকে ধরে তাকে সেই জলের ভিতরে ফেলে দেয়। আর তখনই বীর এবং দেবও সেখানে এসে পৌঁছান। কিন্তু সঠিক সময়ে এসে সেই মহিলাটি শ্রেয়াকে বাঁচিয়ে নিয়েছিলেন। দেব তার কাছে গিয়ে বললেন, এ তো দাইমা। সেখান থেকে তারা সবাই ভাঙা বাড়ির ভিতরে যান। এখন সব সত্যি সামনে চলে এসেছিল। শবরীর স্বামী দেবের কাছে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু দেব আর দেরি করলেন না। তিনি সাথে সাথেই পুলিশকে খবর দিলেন। এই গ্রামে আজ পর্যন্ত পুলিশ আসেনি। সম্ভবত এখনকার লোকেরা তাদের এখানে পৌঁছাতে দেয়নি। আসলে পঞ্চায়েতই এই উর্বর জমিকে অনুর্বর দেখিয়েছিল এবং গ্রামে এমন একটি অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল যে এখানে কেউ আসতে না পারে। কিন্তু সঠিক সময়ে এসে দাইমা শ্রেয়াকে বাঁচিয়ে নিয়েছিলেন। না হলে আজ সেই হাজার হাজার শিশুর মতো শ্রেয়ারও সেই একই কাজ হতো। যে জায়গায় হাসপাতাল তৈরি হতে পারত সেই জায়গাটি তারা শ্মশান বানিয়ে দিয়েছিল। এবং তার চেয়েও একটি ঘৃণ্য ব্যাপার যে যখন দাইমা মেয়েদের মারতে বারণ করেছিলেন, তখন তাকে ডাইনি বানিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। বিজ্ঞানের সুযোগ তো সবচেয়ে বেশি এই গ্রামের লোকেরাই নিচ্ছিল। জন্মের আগেই তাকে শেষ করে দিত। এই গ্রামে শ্রেয়া ছাড়া একটিও মেয়ে নেই এবং ভবিষ্যতে সম্ভবত এই গ্রামে এমনটা আর হবে না। গ্রামের লোকেদের এই সত্যের মুখোমুখি করানো হলো যে আপনারা যেখানে এক ফোঁটা জলের জন্য কষ্ট পান, সেই জায়গায় কত জল আছে যেখান থেকে আপনারা ভালো ফসল ফলাতে পারেন। আপনাদের সবাইকে কুসংস্কারের মধ্যে রাখা হয়েছে। অন্যদিকে শ্রেয়া বাড়ির পেছনে যে শব্দে ভয় পেত, সেটাও গ্রামের মানুষেরা ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখাতো। এই কাজ পালা করে অনেক বাড়িতে করা হতো, যাতে সেই ডাইনির থাকার ভয় লোকেদের মনে তৈরি হয়। শ্রেয়ার কারণেই এই গ্রামের ঘৃণ্য সত্যি সবার সামনে এলো। আর এর সাথেই এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে।